উৎসব উপলক্ষ কিংবা অজুহাত পেলেই টাকার জন্য দৌড়ঝাঁপ শুরু হয় পোশাক মালিকদের। রোজার ঈদে বিশেষ ঋণ এবং নগদ সহায়তার অর্থ ছাড় না হতেই কোরবানিতেও চান সহজ শর্তে। শুধু তাই নয়, নজর পড়েছে বন্ধ শিল্প কারখানা চালু করতে ঘোষিত 40,000 কোটি টাকার বিশেষ তহবিলে। বিশেষজ্ঞদের মতে এমপি, মন্ত্রী, উপদেষ্টা, গভর্নর সহ শীর্ষ নীতি নির্ধারকরা এই ব্যবসায় জড়িত থাকায় সহজ হয় দাবি আদায়। তবে সুবিধা দেওয়ার ক্ষেত্রে সবার জন্য সমান নীতির পক্ষে মত তাদের। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। রপ্তানি আয়, কর্মসংস্থান কিংবা বিনিয়োগের বিচারে সবার উপরে পোশাক খাত, যার পেছনে বড় ভূমিকা রয়েছে একতরফা নীতি এবং আর্থিক সহায়তা। 4.5 দশক পরেও সেই পথ থেকে বিন্দুমাত্র সরে আসতে পারেননি শিল্প মালিকরা, বরং উৎসব উপলক্ষ কিংবা অজুহাত পেলেই বিশেষ তদবিরে নেমে পড়েন তা আদায়ে। রোজার ঈদের আগে বেতন ভাতা পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় বিশেষ ঋণ সুবিধা পান এই খাতের উদ্যোক্তারা। একই সাথে দীর্ঘদিন আটকে থাকা রপ্তানি প্রণোদনার অর্থ আদায় করে নেন গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে। ফলে সংকটের মধ্যেও বড় একটা অর্থ ছাড় করতে হয় সরকারকে। কিন্তু সেই রেশ না কাটতেই নতুন করে কোরবানিকে সামনে রেখে আবারও অর্থ চেয়ে বসেছেন পোশাক মালিকরা। প্রশ্ন হলো, শিল্পের অবস্থা কি এতটাই খারাপ? বাংলাদেশ ব্যাংক বা সরকার যে খালি গার্মেন্টস সেক্টরে সহায়তা দেয় তা না, কিন্তু ক্যাশ ইনসেন্টিভ আপনারা জানেন অনেক সেক্টরকে কিন্তু দেওয়া হয়। আপনারা যদি দেখেন গার্মেন্টস সেক্টরে ক্যাশ ইনসেন্টিভের পার্সেন্টেজ কত, ওটা নামতে নামতে কিন্তু 1%-এ আসে। খালি নতুন মার্কেটের জন্য 3%। আপনি যদি লেদার গুডস দেখেন সেখানে দেখবেন সেখানে কিন্তু প্রায় 10%-এর মতন আছে। আপনি যদি এগ্রিকালচার সেক্টর দেখেন ওখানে কোনো কোনো ক্ষেত্রে 20% আছে। কোন রোগীকে কি ওষুধ দিতে হবে ওইটা ওখানে ডাক্তার দেখে ওই ডিটারমাইন করতে হবে, এবং যেটা দেওয়া দরকার সেটা দিতে হবে। এখন আপনার কিতাবে নাই, আইনে নাই দেখা আপনি ওই তাকে ফ্যাসিলিটি দিবেন না, তার মানে তাকে তো আপনি চলমান ফ্যাক্টরিটাকে গলা টিপে হত্যা করতেছেন। বৈশ্বিক সংকট কিংবা অভ্যন্তরীণ অব্যবস্থাপনা, যে কোনো ইস্যু এলেই সহায়তার হাত বাড়াতে তৎপর হয়ে ওঠেন পোশাক মালিকরা। বিশ্লেষকরা বলছেন, এই ব্যবসায় জড়িত মন্ত্রী, এমপি, গভর্নর সহ উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী মহল, তাই সহজ হয় দাবি আদায় করা। তবে এক্ষেত্রে অন্য রপ্তানিমুখী শিল্পকেও সমান সুরক্ষা দেওয়ার পক্ষে মত তাদের। অতীতে দেখেছি করোনার সময়ে যখনই একটা ফান্ড তৈরি করা হয়েছে সেটার বেনিফিট কিন্তু বড়রা নিয়ে গেছে, ক্ষুদ্র মাঝারি তারা কিন্তু পায়নি। তো এইবারও আমার কাছে মনে হচ্ছে যে যারা ক্ষমতার কাছাকাছি আছেন, ক্ষমতার বলের মধ্যে আছেন যে সমস্ত ব্যবসায়ীরা, তারা কি করবেন, হয়তো তারা তাদের রুগ্ন কারখানাগুলোর জন্য এই অর্থটা নিয়ে যাবেন। এই ধরনের সুবিধাগুলো যারা কিনা ইতিমধ্যেই ম্যাচিউরড ইন্ডাস্ট্রি তাদেরকে আর বারবার না দিয়ে বরঞ্চ উদীয়মান শিল্প, বিকাশমান শিল্প, নতুন যারা, তাদের ভিতরে এটা রিডিস্ট্রিবিউট হওয়া দরকার। আমরা মনে করি যে এই সরকারের এই যে সহায়ক বিনিয়োগ কাঠামোর জন্য সর্বোচ্চ পরিমাণ নজর দেওয়া দরকার। শুধু প্রণোদনা কিংবা সহজ ঋণ নয়, বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত 40,000 কোটি টাকার বিশেষ তহবিলেও নজর পড়েছে পোশাক খাতের। আর্থিকভাবে দুর্বল পোশাক কারখানার জন্য সেখান থেকে অর্থ চেয়ে রেখেছেন তারা। রাকিব হোসেন, 71, ঢাকা। এবার রপ্তানি খাতের প্রণোদনা বাবদ প্রায় 3,000 কোটি টাকা পেল তৈরি পোশাক খাত। চলতি অর্থ বছরের 30 এপ্রিল পর্যন্ত জমা হওয়া সব আবেদন নিষ্পত্তি করে প্রণোদনার 3,100 কোটি টাকা পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক, যেখানে প্রায় 95% পেয়েছে পোশাক শিল্প মালিকরা। বাকি অর্থ দেওয়া হয়েছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানিকারকদের। কেন্দ্রীয় ব্যাংক বলছে, দ্রুত প্রণোদনার অর্থ ছাড়ের ফলে রপ্তানিকারকদের তারল্য পরিস্থিতির উন্নতি হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। একই সঙ্গে রপ্তানি খাতের গতি ধরে রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের ব্যবসায়ীরা ট্যাক্স টেরোরিজমের মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মঞ্জুর। কর ব্যবস্থাকে ব্যবসায়ীরা অসম্ভব ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি। গতকাল বিকেলে গবেষণা সংস্থা পিপিএসসি সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় হয়রানি কমাতে অটোমেশনে জোর দেন এনবিআর চেয়ারম্যান, আর রাজনৈতিক বিবেচনায় কর অব্যাহতি না দেওয়ার পক্ষে মত দেন অর্থ উপদেষ্টা। ইসবাহাসারের রিপোর্ট। গত 1 দশক ধরে দেশের রাজস্ব ব্যবস্থা নিয়ে হচ্ছে নানা সমালোচনা, উত্তরণে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, কিন্তু এসব কাজে আসছে না তেমন। মোট জিডিপির তুলনায় কর আহরণ কমতে কমতে 7% নেমেছে। অন্যদিকে দিন দিন বেড়েছে এনবিআর এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ।
রাজস্ব আদায় ব্যবস্থার উন্নয়ন নিয়ে পিপিআরসির এই সেমিনারে আবারও এনবিআর এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন ব্যবসায়ী নেতা নাসিম মঞ্জুর। করের অর্থ খরচে জবাবদিহিতার দাবিও তোলেন তিনি। আনফরচুনেটলি যেখানে আমাদের প্রাইভেট সেক্টর আছে, আমরা একটা ট্যাক্স টেরোরিজমের মধ্যে আছি। মানুষ ট্যাক্স দিতে চান না দুটো কারণ, একটা হচ্ছে ভয়, হয়রানির ভয়, ফিয়ার, আর একটা হচ্ছে ট্যাক্সের টাকাটা কিভাবে খরচ হয় সেটা নিয়েও আমাদের অনেক কৌতূহল আছে। সেমিনারে জানানো হয় জিডিপির ৩ থেকে ৩.৫% পরিমাণ কর ছাড় দিচ্ছে এনবিআর। অর্থনীতিবিদরা বলেন প্রতি বছর নতুন নতুন বিধান যুক্ত হয় আর জটিল হচ্ছে কর ব্যবস্থা, ফলে কঠিন হচ্ছে ব্যবসার পরিবেশ। রেভিনিউ ইকুইলিব্রিয়াম ট্র্যাপ, উই ডোন্ট ওয়ান্ট ইট টু বিকাম এ ট্র্যাপ। সেখানের জন্য সেটা করতে হলে আমাদেরকে ইভেশন ভার্সেস হয়রানি এই সিনড্রোমগুলো সমাধান করতে হবে। আমরা যদি ক্যাশলেস সোসাইটি যদি যেতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো হিসাবে চলে আসবে। বিদ্যমান কর কাঠামো ভাঙতে সংস্কারের বিকল্প নেই জানিয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি বলেন ত্রুটিপূর্ণ নীতির কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। How we see is that the model that has generated some success is reaching the limits with this current scenario, and then with rising energy costs, higher debt to service obligations, and then risks in the financial sector. We are certainly at a level which is very high. Our trade policy and our import regime is highly restrictive, which is undermining our export. আসছে বাজেটে কর হার বাড়ানো হচ্ছে না বলে জানান অর্থ উপদেষ্টা। রাজস্ব আদায় বাড়াতে জোর দেওয়া হচ্ছে অটোমেশনে। কর বহির্ভূত রাজস্ব হোক, দুটো ক্ষেত্রেই আমরা পরিমাণ বাড়াবো, হার বাড়াবো না। আমরা যখন পরে কম্পালসারি করে দিলাম, এখন তো দেখছি সেখানেও আমাদের মধ্যে প্রায় 40,000-এর উপরে এই যে ইউপি যেটাকে বলে, এটা অলরেডি গত জানুয়ারি থেকে গত 3 মাসে মোর দেন 45,000 কিন্তু অলরেডি অটোমেটেড পদ্ধতিতে ইস্যু হয়েছে। অটোমেশনের পাশাপাশি করের আওতা বাড়ানোর দাবি জানান আলোচকরা। মিসবাহ হাসান, একাত্তর, ঢাকা। বাজেটে মোটরসাইকেলের উপর 2,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা আগাম আয়কর বসানোর প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন সাধারণ মোটরসাইকেল মালিকরা। সকালে এনবিআর ভবনের সামনে এক মানববন্ধন পালন করেন তারা। বলেন বাংলাদেশে মোটরসাইকেল বর্তমানে শখের কোনো বাহন নয়, বরং এটি লাখো মানুষের জীবিকা ও কর্মসংস্থানের অন্যতম মাধ্যম। ফলে নতুন করে কর আরোপ করা হলে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, রাইড শেয়ারকারীরা ক্ষতির মুখে পড়বে। পাশাপাশি অনেক নারী ব্যক্তিগত নিরাপদ বাহন হিসেবে বাইক ব্যবহার করছেন। বলেন সরকারের এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং তা দ্রুতই বাতিলের দাবি জানান তারা। মানববন্ধন শেষে এনবিআর চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। একটি পণ্যের উপরে কয়বার ট্যাক্স বসানো যায় এটি আমাদের একটু জানার ইচ্ছা আছে, কেননা এই একই ধরনের মোটরসাইকেল যেমন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক কমে পাওয়া যায়। 1 লাখ 1.5 লাখ টাকার বাইক ঢাকা শহরে কিন্তু আমরা 3 থেকে 4 লাখ টাকায় কিনি। আমরা এমনি যখন বাইকটা কিনি তখন 5 লাখ টাকার বাইক, 3 লাখ টাকার বাইক কিনি আমরা 7 লাখ টাকায়। সেই বাইকে আমরা রেজিস্ট্রেশন করি হচ্ছে 21,000 টাকা। 2 বছর পরে আমরা যখন সেই বাইকটাকেই আবার আমরা ট্যাক্স দিতে হয় আমাদের 5,000 টাকা। ঢাকা শহরকে দিয়ে যদি আপনারা পুরো বাংলাদেশকে বিবেচনা করেন তাহলে কি হবে? দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মইন, আন্দোলনকারীরা যেটা বলছেন তারা আয়কর দিতে চান না, সে বিষয়ে তাদের এখন পর্যন্ত আন্দোলনের কি অগ্রগতি রয়েছে বলে আমাদের দর্শকদের জানাবেন। ফারুক, আপনি জানেন গত বৃহস্পতিবার বাজেট বৈঠক ছিল এনবিআর এর সাথে প্রধানমন্ত্রীর। সেই বাজেট বৈঠকে এনবিআর তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়, সেটা হচ্ছে যে মোটরসাইকেলের সিসি ভেদে 2 থেকে 10,000 টাকা পর্যন্ত আগাম আয়কর দিতে হবে। অর্থাৎ আগাম আয়কর হচ্ছে 110 সিসি পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না। 110 মানে 11 থেকে 125 সিসি পর্যন্ত 2,000 টাকা, 125 থেকে 165 সিসি পর্যন্ত 5,000 টাকা এবং 165 সিসির যে উপরে গাড়িগুলো রয়েছে সেক্ষেত্রে 10,000 টাকা আগাম আয়কর গুনতে হবে একজন মোটরসাইকেল মালিককে প্রতি বছর। তো যারা এখানে এসেছেন তারা আন্দোলনরত যে মোটর বাইকার রয়েছেন তারা বলছেন যে আমরা বিভিন্ন সময়ে এই রেজিস্ট্রেশনের সময় থেকে শুরু করে ফিটনেস সব ক্ষেত্রেই কিন্তু তারা ট্যাক্স দিয়ে থাকেন এবং বাংলাদেশের সাথে তুলনা করলে অন্যান্য দেশে কিন্তু মোটরসাইকেলের দাম অনেক কম। সেক্ষেত্রে বাংলাদেশে বাড়তি শুল্ক, বাড়তি ট্যাক্স দিয়ে আমদানি করতে হয়। সো এত টাকা পয়সা দেওয়ার পরও যখন এই আগাম আয়করের চিন্তাটা আসলো সরকারের মাথা থেকে, তখন কিন্তু তারা বাধ্য হয়েই এনবিআর ভবনের সামনেই
মানববন্ধন অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে এই সরকারের প্রস্তাব কিন্তু বাতিল করার তারা দাবি জানিয়েছেন। একই সাথে তারা এনবিআর চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন যে এই সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসতে। তারা বলছেন যে সরকার যদি এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করে, বিশেষ করে এখন কিন্তু মোটরসাইকেল শখের কোনো জিনিস না, এটি হচ্ছে অনেকের জীবন এবং জীবিকার সাথে সংযুক্ত। বিশেষ করে যারা রাইড শেয়ারিং করে থাকেন তাদের জন্য একটা বাড়তি চাপ তৈরি হবে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন এবং একই সাথে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এটা কিন্তু একটা বাড়তি চাপ হবে বলে তারা মনে করছেন। যদিও সরকারের পক্ষ থেকে আসলে একটি চাপ রয়েছে রাজস্ব আদায় বাড়ানোর। আমরা জানি যে কর জিডিপি রেশিও বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক কম। সেক্ষেত্রে সরকার নতুন নতুন খাত খুঁজছেন যেখান থেকে তারা কর আদায় করবেন এবং সরকারের এই সিদ্ধান্ত তারা বাতিলের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে সরকারের অন্যান্য রয়েছে যেখান থেকে তারা রাজস্ব আদায় করতে পারে, তাই তারা চায় না যে যারা ক্ষুদ্র বাইক রয়েছেন তারা যাতে কোনো ধরনের বিপদে পড়েন। ফারুক। মইনুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে সহকর্মী মইনুল হাসান জানাচ্ছিলেন মোটরসাইকেল চালকদের মানববন্ধনের বিষয়ে। এই মুহূর্তে আমরা ঢাকার বাইরে, রাজধানীর বাইরে বাজার পরিস্থিতি যেতে চাই ময়মনসিংহে। সেখানে রয়েছেন সহকর্মী বাবুল হোসেন, আমরা যাচ্ছি তার কাছে। বাবুল, রাজধানীতে বেশ কয়েকদিন ধরে ডিমের দামের ঊর্ধ্বগতি এবং বাজারের প্রত্যেকটি শাকসবজির দামও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। রাজধানীর বাইরে বিশেষ করে ময়মনসিংহের পরিস্থিতি কেমন সেটা আমাদের দর্শকদের জানান। কোনো সবজি 100 টাকার নিচে মিলছে না। বাজারে কিন্তু আমরা সরবরাহের যেটি দেখি পর্যাপ্ত সরবরাহ হয়েছে, তারপরেও যেটি পাইকারি এবং খুচরা পর্যায়ে একটি অস্বাভাবিক দাম এবং যেটি বলা হচ্ছে যে আমদানি কম। আসলে আমরা যেটি দেখি যে বাজারে পর্যাপ্ত আমদানি রয়েছে এবং সবচেয়ে বেশি যেটি আমরা দেখি যে মাছ মাংসের একটি দাম অস্বাভাবিক বেড়েছে। এর প্রভাব পড়েছে ডিমের বাজারে। ডিমও কিন্তু এক সপ্তাহের ব্যবধানে হালি প্রতি 10 থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছে পাইকারি এবং খুচরা পর্যায়ে। তো আমরা ডিমের যে যারা খামারি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মুরগির যে খাবারের দাম সেটি বেড়ে গেছে এবং বেশ কিছু খামার বন্ধ হয়ে যাওয়া ডিমের যে উৎপাদন সেটি অনেকটাই কমে এসেছে। এই কারণে বাজারে যে একটি সংকট, এই কারণে দাম বেড়েছে। সেই তুলনায় চাহিদা বেড়ে গেছে। যারা পাইকারি এবং খুচরা বিক্রি করছেন তারা বলছেন যে চাহিদা বাড়ার কথা, কিন্তু আমরা কিন্তু একই অবস্থা যে ডিমের যে আড়ত, প্রতিটি আড়তে দেখেছে যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তারপরে তারা বলছেন যে উৎপাদন কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়া আসলে দাম বাড়াতে হয়েছে। আরেকটি কারণ তারা বলেছেন যারা পাইকারি পর্যায়ে যে এখন যে স্কুল প্রাথমিক স্কুলগুলোতে যে দুপুরের যে খাবার দেওয়া হচ্ছে সেখানে ডিমের একটি চাহিদা। বাবুল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাইরে ময়মনসিংহ থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন। 8 বছরের দায়িত্ব শেষে ফেড চেয়ারম্যানের পদ ছাড়লেন জেরোম পাওয়েল। দীর্ঘ সময় নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে সামনে নিয়ে গেছেন মার্কিন অর্থনীতিকে। ফেডের স্বাধীনতা খর্ব করতে হোয়াইট হাউসের নজিরবিহীন রাজনৈতিক চাপেও অটল থাকেন নিজ সিদ্ধান্তে। তবে এখনই ছাড়ছেন না ফেডারেল রিজার্ভ, বেশ কিছুদিন থাকবেন গভর্নর হিসেবে। সোমবার তার স্থলাভিষিক্ত হচ্ছেন ট্রাম্প নিযুক্ত কেভিন ওয়াশ। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ 8 বছর সফলতার সাথে দায়িত্ব পালন শেষে ফেড চেয়ারম্যানের পদ ছাড়লেন জেরোম পাওয়েল। সোমবার তার স্থলাভিষিক্ত হচ্ছেন ট্রাম্প নিযুক্ত কেভিন ওয়াশ। সংস্থাটির 17তম চেয়ারম্যান হিসেবে আগামী 4 বছরের জন্য যার সামনে রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ। 2022 সালের জুনে 4 দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতি, ফেডারেল রিজার্ভের স্বাধীনতা খর্ব করতে হোয়াইট হাউসের নজিরবিহীন রাজনৈতিক চাপ কিংবা ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট, দায়িত্ব পালনকালে এমন বেশ কিছু কঠিন সংকটের মুখোমুখি হন জেরোম পাওয়েল। তবে স্থির ও দূরদর্শী পাওয়েলের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল করোনা মহামারী। 2020 সালে কোভিডকালীন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে তীব্র পতন ঘটে ভোক্তা ব্যয়ে। বেকারত্ব পৌঁছায় 8 দশকের সর্বোচ্চ 14.8%। ধস নামে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। আতঙ্কিত বিনিয়োগকারীরা তুলে নেন অর্থ। ধস ঠেকাতে সুদের হার প্রায় শূন্যে নামিয়ে আনেন জেরোম পাওয়েল। অর্থনীতিতে তারল্য ধরে রাখতে $1 ট্রিলিয়ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে ফেডারেল রিজার্ভ। সে সময়ের এমন আগ্রাসী পদক্ষেপে বছরের শেষ দিকে ঘুরে দাঁড়ায় বাজার।
কোভিডের পর যুক্তরাষ্ট্রে দেখা দেয় নতুন সংকট। দেশটির মূল্যস্ফীতি পৌঁছায় কয়েক দশকের সর্বোচ্চে, যা সামাল দিতে ফেডের ইতিহাসে সর্বোচ্চ সুদহার চালু করেন পাওয়েল। তীব্র রাজনৈতিক চাপেও বদল করেননি সিদ্ধান্ত, হস্তক্ষেপ করতে দেননি ফেডের স্বাধীনতায়। নিজ সিদ্ধান্তে অটল থাকেন দায়িত্বের শেষ দিন পর্যন্ত। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে আবারও ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, যা সামাল দিতে বাড়াতে হবে সুদের হার, যাতে চাপ বাড়বে শ্রমবাজারে। এছাড়া বাড়তি সুদের হারে আরও ব্যয়বহুল হবে রেকর্ড উচ্চতায় থাকা ঋণ পরিশোধ। এমন প্রেক্ষাপটে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বভার কেভিন ওয়াশ কিভাবে সামলাবেন তা সময় বলে দেবে। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।